সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি হার্টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। ইউপিডিএফ পাহাড়ের একটি গুরুত্বপূর্ণ সংগঠন, সন্ত্রাসী সংগঠনই বলা ভালো। তারা সন্ত্রাসী চালিয়েছে শুরু থেকে, এবং তাদের যে উৎসের জায়গা, তাদের যে সৃষ্টির জায়গা, সেই সৃষ্টির জায়গাতেই অনেক রকমের সমস্যা চিহ্নিত করা হয়েছে, এবং সেটা বোধহয় ইউপিডিএফ এর সঙ্গে যারা জড়িত তাদেরও অনেকের মাথায় আছে। ইউপিডিএফ এর চলা শুরু হয়েছে 1998 সালের 26শে ডিসেম্বর এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এর প্রেক্ষাপটটা ছিল 1997 সালে 2রা ডিসেম্বর সেই সময়ের আওয়ামী লীগ সরকার এর সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির একটি চুক্তি, পার্বত্য শান্তি চুক্তি সম্পন্ন হয়। এই শান্তি চুক্তির বিরোধিতা করে 1998 সালের 26শে ডিসেম্বর প্রতিষ্ঠা করা হয় ইউপিডিএফ। এটার প্রধান ছিল প্রসিদ্ধ বিকাশ খিসা, এখনো সেই আছে, তবে মাঝখানে তাদের নিজেদের মধ্যে কিছু গ্যাঞ্জাম ফ্যাসাদ হওয়ার কারণে এটা বিচ্ছিন্ন আরেকটা ইউপিডিএফ তৈরি হয়েছে, যেটাকে গণতান্ত্রিক নাম দেওয়া হয়েছিল। এটা কিছুদিন কার্যক্রম চালিয়েছে, তারপরে তারা নাই হয়ে গেছে বলা যায়। তো এই ইউপিডিএফ প্রথম যে বিষয়টা, সেটা হলো পার্বত্য শান্তি চুক্তি 1 বছরের মধ্যে সমস্ত বিষয় সম্পন্ন করা হবে এরকম কোনো চুক্তি সম্পাদিত হয় নাই। চুক্তিটা সম্পাদিত হয়েছে কিসের উপরে ভিত্তি করে, দর্শক আপনাদের মনে আছে হয়তো, সেটা হলো যে ওইখানে আঞ্চলিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত করা হবে ধাপে ধাপে। আঞ্চলিক স্বায়ত্তশাসন বলতে কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে যে আঞ্চলিক পরিষদ যে আছে, সেই আঞ্চলিক পরিষদের ক্ষমতাটাকে বাড়ানো হবে। ওইখানে জেলা পরিষদ থাকবে, জেলা পরিষদের উপরে কিছু অন্য অঞ্চলে যেরকম দায়িত্ব থাকে, এখানে স্পেশাল কিছু দায়িত্ব অর্পণ করা হবে। এই যে প্রসিডিউরটা, এটাতে কিন্তু সময় লাগে। তারপরে ভূমি অধিকার আইন, পাহাড়িরা যেটা বলতেছিল, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি যে ভাষ্যটা তাদের ছিল, সেটা হচ্ছে যে দেশের অন্যান্য অঞ্চলের চাইতে পাহাড়ে ভূমির অধিকার সংক্রান্ত বিষয়টার যে কালচার, সেটা আলাদা। সেটা কি? সেখানে মালিকানাটা হয় গোষ্ঠীগত। জমি যে জরিপ হয়, সেই জরিপের মাধ্যমে মালিকানা নির্ধারিত হয়, যে কোনটা সরকারের, কোনটা ব্যক্তিগত। তো এই ভূমির মালিকানাগুলি এই সমতলে একরকম আছে, যে নাম খারিজ টারিজ করা হয়, এরকম থাকে। কিন্তু পাহাড়ে বিষয়টা এরকম না। পাহাড়ে 25 থেকে 30% জমি হচ্ছে সরকারের সংরক্ষিত বনাঞ্চল। এর বাইরে কিছু ব্যক্তিগত জমির মালিকানা আছে, আর কিছু আছে যেটা পাহাড়ি জনগোষ্ঠী, যে পাহাড়ি অঞ্চলে জুম চাষ যেগুলিতে করে, সেই জায়গাগুলি আসলে গোষ্ঠীগত, সেখানে ব্যক্তিগত জমি থাকে না। ফলত পাহাড়ের বিষয়টার এই যে জমি সংক্রান্ত মালিকানার যে সমস্যাটা, এইটা নিয়ে একটা কমিশন গঠন করে সেটা সমাধানের জন্য ওই চুক্তিতে শর্ত ছিল যে এটার একটা সিস্টেমের মধ্যে ফেলে এটা সমাধান করা হবে। একটা আমরা উপর দিয়ে জানতাম যে ওইখানে গিয়ে জমি কেনা যায় না, এটা হচ্ছে একটা ঢালাও একটা মতামত। আসলে বিষয়টা হচ্ছে যেটা, সেটা হলো যে জমি কিনতে হলে আপনি কার কাছ থেকে কিনবেন? এই যেমন প্রসিদ্ধ বিকাশ খিসা, তার কাছ থেকে আপনি জমি কিনবেন, কিভাবে কিনবেন? তার তো কোনো জমি নাই। যেই জমিটাতে চাষ করে তারা, মানে তার পরিবার বা তার গোষ্ঠী, সেটা হলো গোষ্ঠীগত সম্পত্তি হিসাবে আছে। ওটার কোনো নামজারি, খারিজ, মালিকানা, ওই ট্যাক্স ট্যাক্স এই সমস্ত দেওয়া নাই। তাইলে আপনি কিভাবে কিনবেন? এই জন্য কিছু সমস্যা ছিল। যাই হোক, এই জায়গাটার মধ্যে স্পেশাল একটা কারণে স্পেশাল ভাবে ভূমি কমিশন তৈরি করে সেটার একটা সমাধানের জন্য সরকারের এই চুক্তিপত্রে এটা ছিল। এই যে বিষয়গুলি ছিল, তারপরে যেমন সেনাবাহিনী প্রত্যাহার করার বিষয়টা ছিল, সেটাও আমরা এর আগে বলেছি যে সেনাবাহিনী প্রত্যাহার ধাপে ধাপে হবে, পরিস্থিতির উন্নয়ন সাপেক্ষে এটা হওয়ার কথা ছিল। এইগুলি ছিল মূল শর্তের জায়গা। তো এখন বিষয়টা স্বাভাবিকভাবে এই চুক্তিটার ধরন দেখেই বোঝা যায় যে এই চুক্তিটা পুরোপুরি পূরণ করতে গেলে 10-12 বছর, 15 বছর, 20 বছর সময় লাগতে পারে। চুক্তিটা সম্পন্ন হয়েছে, এটাই কিন্তু একটা ভালো দিক ছিল। এবং যদি পাহাড়ে যদি সাধারণ যারা মানুষ, পাহাড়ি এবং বাঙালি, তাদের কাছে ব্যাপারটা কিন্তু এরকমই ছিল যে পার্বত্য শান্তি চুক্তি হয়েছে, ধীরে ধীরে সমস্যার সমাধান হবে। বাংলাদেশ সরকারও কিন্তু সেই সমাধান চেয়েছে, কিন্তু বিষয়টা তো এত সহজ না। ওইখানে এমন কিছু মহল আছে যারা গ্যাঞ্জাম ফ্যাসাদ লাগিয়ে রাখতে চায়, বিক্ষোভ সবসময় হইতে থাক, এই জিনিসগুলি চায়, একটা বিশেষ পরিস্থিতি তৈরি থাকুক, এই জিনিসগুলি চায়। এই কারণে
1 বছর যাইতে না যাইতে কিভাবে হতাশা তৈরি হয়ে গেল। এই চুক্তি কিন্তু ইউপিডিএফ যে 1998 সালের 26শে ডিসেম্বর প্রতিষ্ঠিত হলো, এরা কিন্তু বললো যে আমরা ওই চুক্তিটা মানি না, ওই চুক্তির বাস্তবায়ন হচ্ছে না। চুক্তির বাস্তবায়ন হচ্ছে কি হচ্ছে না সেটা বলার জন্য এটা কিন্তু টু আর্লি, এত দ্রুত এটা বলা যায় না, কিন্তু তারা সেটা বললো এবং বলার পরে তারা শুরু করে দিল কি, চাঁদাবাজি, অপহরণ, ধর্ষণ, নারী নির্যাতন, হত্যা, গুম, এই কাজগুলি করা শুরু করলো। আমি একটা পরিসংখ্যান দিই, 2009 সালের 1 সেপ্টেম্বর থেকে 2025 সালের 31 আগস্ট পর্যন্ত 332 জনকে অপহরণ করা হয়েছে এবং এগুলির সাথে ইউপিডিএফ জড়িত। এরকম এই সময়কালে কিন্তু 124 জন নিহত হয়েছে। তারা দেখা যায় নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব, তারা যে কাজগুলি করতে চায় এর ভিতরে অনেকে প্রতিবাদ আসে, স্থানীয় পর্যায়ে প্রতিবাদ আসে, এমনকি পাহাড়িরাও প্রতিবাদ করে। তাদেরকেও কিন্তু ইউপিডিএফ রেহাই দেয় না। তারা সবসময় সেখানে হত্যা, গুম, অপহরণ, ধর্ষণ এগুলির মাধ্যমে তারা সেখানে অশান্তিটা বজায় রাখতে চায় ইউপিডিএফ। এটা কিন্তু একটা প্রমাণিত, এটা নিয়ে কিন্তু আসলে প্রশ্ন নাই। ইউপিডিএফ ভালো কিছু চেয়েছে, এটা কিন্তু কেউই বলে না। পাহাড়িদের মধ্যেও কিন্তু তাদের উপরে প্রচন্ড অবিশ্বাস তৈরি হয়েছে। একটা বিষয় হয়েছে, সেটা হলো যে হ্যাঁ, পাহাড়ি যারা যে চাকমা, মারমা, তঞ্চঙ্গা, খোয়াং, বম, কুকি, এই যে জাতিগুলি, ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলি আছে, তারা এই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উপরে তাদের উপরে কিছুটা ক্ষোভ কারো কারোর মধ্যে ছিল। কিরকম ক্ষোভ ছিল, যে এরা ঠিক মতো পাহাড়িদের অধিকার আদায় করতে পারতেছে না সরকারের কাছ থেকে। আবার কেউ কেউ এরকম সমালোচনাও করছিল যে মূলত চাকমা এবং চাকমাই প্রধানত ওখানে আছে, মারমারা কিছু আছে, অন্যান্য উপজাতি যারা আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে, তাদের সেখানে অংশীদারিত্ব নাই, পার্টিসিপেশন নাই, ফলত সমস্ত পাহাড়িদের অধিকার তারা আদায় করতে পারতেছে না। এই সমস্ত প্রেক্ষাপটে ইউপিডিএফ যখন তৈরি হয়, তখন কিন্তু তারা কিছু জনসমর্থন, পাহাড়ি মানুষের কিছু সমর্থন কিন্তু সেখানে পেয়েছিল। কিন্তু আলটিমেটলি এই ইউপিডিএফ এর কর্মকাণ্ডের কারণে তারা কিন্তু সেই সমর্থন বহু আগে হারিয়ে ফেলেছে। তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবেই পাহাড়ের মানুষ এখন জানে। কোনো কোনো ক্ষেত্রে হয়তোবা তাদের প্রতি সহানুভূতির জায়গাটা এখনো টিকে আছে, এটা অস্বীকার করার জন্য নাই, কিন্তু মূলত তাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলির কারণে তারা অলরেডি বিতর্কিত একটা পর্যায়ে চলে গেছে। আমি এখানে দু একটা ঘটনা দর্শক স্পেসিফিক ভাবে উল্লেখ করি। 2025 সালের অপহরণের একটি ঘটনা, এটা 16 এপ্রিল ঘটেছিল। খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে ফেরার পথে বিজু উৎসব শেষে ফিরতেছিল 5 জন শিক্ষার্থী। এরা হচ্ছে রিশন চাকমা, দিব্যি চাকমা, মৈত্রীময় চাকমা, লংইম্বু এবং অলড্রিন ত্রিপুরা। এদেরকে ইউপিডিএফ অপহরণ করে, পরে যখন সেনা অভিযান চালায়া তাদেরকে মুক্ত করা হয়। 2025 সালেরই 24শে জুন একটা সংঘর্ষের ঘটনা ঘটছিল। সেটা হলো কজইছড়ি, কাউখালী, রাঙামাটিতে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে একজন সেনা সদস্য আহত হয়। ওই সময় ওই সংঘর্ষে 16 জন নিহত হয়েছিল, 31 জন আহত হয়েছিল। 2025 সালে 28 সেপ্টেম্বর গুইমারা, খাগড়াছড়িতে পিসিপি হচ্ছে এই যে ইউপিডিএফ এরই একটা সশস্ত্র অঙ্গ সংগঠন। পিসিবির অতর্কিত হামলা 11 জন সেনা সদস্য আহত হয়। একই দিনে ধর্ষণ ঘটনাকে পুঁজি করে সহিংস আন্দোলন শুরু হয়, যাতে 3 জন নিহত, 3 জন পুলিশ আহত, 30 জন আহত। এই ঘটনাটা কিন্তু এই যে সাম্প্রতিক কালে যে ঘটনাটা, ওই যে একটা মারমা তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে, এই জিনিসটা। আর 26 আরো একটা ঘটনা, 26শে নভেম্বর 2019 সালে দিঘিনীলায় কয়েক ঘন্টাব্যাপী গুলি বিনিময়। 25 সেপ্টেম্বর 2019 লক্ষ্মীছড়িতে 2 জন সেনা অফিসার আহত হয়। 19 সেপ্টেম্বর 2024 খাগড়াছড়িতে গোলাগুলিতে 10 জন সেনা সদস্য আহত হয়। ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামে অনেক পাহাড়ি ও বাঙালি মানুষের জীবন কেড়ে নিয়েছে। পার্বত্য চট্টগ্রামে ইস্যু ভিত্তিক আন্দোলন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য ইউপিডিএফ দায়ী। এই অঞ্চলে স্বায়ত্ত শাসনের নামে ইউপিডিএফ বাঙালি ও সেনাবাহিনীর প্রবল বিরোধিতা করে আসছে। দর্শক, এখানে একটা তথ্য আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে যে সর্বশেষ জনশুমারি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের জনসংখ্যা অলমোস্ট 18 লাখের উপরে। এই 18 লাখের মধ্যে 9 লাখই হচ্ছে বাঙালি এবং 9 লাখ হচ্ছে পাহাড়ি। এই বাঙালিরা, এখানে কোনো ঐতিহাসিক প্রমাণ নাই যে এই বাঙালিরা সেটলার বা বাঙালিরা নতুন করে গেছে। এই বাঙালিদের ঐতিহাসিকভাবে এমন কিছু প্রমাণ আছে যেগুলো আমরা পরবর্তী কন্টেন্টে আপনাদেরকে জানাবো, যে তারা হাজার হাজার বছর ধরে সেখানে আছে। এবং এটাও প্রমাণ আছে যে এই যে পাহাড়ি, চাকমা, বার্মা, এই যে বোম, কুকি, এরা যে মোটামুটি এই গত 400 বছর আগের থেকে এখানে বসবাস করতেছে, সেটারও কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা চলে আছে, সেটারও কিন্তু ঐতিহাসিক প্রমাণ আছে। কিন্তু এরা 400-500 বছর যাবত থাকতেছে, আর বাঙালির অস্তিত্ব পাওয়া যাচ্ছে হইলো 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে। সেখানে বাঙালিদেরকে সেটেলার বলা হচ্ছে। তো এই যে বলা হচ্ছে, এই যে সমস্ত কর্মকাণ্ডটা করা হচ্ছে, ইউপিডিএফ এর যে উৎপত্তি এবং ইউপিডিএফ এর যে
কর্মকাণ্ড, সেই জায়গাগুলিতে তো প্রচুর ভ্রান্তির জায়গা আছে, প্রচুর সংশয়ের জায়গা আছে। কেন তাদেরকে প্রতিষ্ঠিত হইতে হইলো? কেন তাদেরকে একটা সংগঠন তৈরি করে সাংগঠনিক ভাবে এই সমস্ত গুম, হত্যা, অপহরণ করা হচ্ছে? আমার মনে হয় সরকারের এদিকে দৃষ্টি দেওয়া দরকার। একটা বিষয় আমরা চিন্তা করি, আমাদের কিন্তু এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সেনাবাহিনী ওই অঞ্চলে নিয়োজিত, তারা জীবনের ঝুঁকি নিয়ে সেখানে কিন্তু পাহাড়ে পর্বতে তাদেরকে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করে যেতে হচ্ছে। তারা কিন্তু ওইখানে এমন না যে তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার ওই জায়গায় অ্যাপ্লাই করে। নরমালি কিন্তু তারা ওইখানকার নিয়ন্ত্রক না, নীতি নির্ধারণী একটা অবস্থান কিন্তু তাদের না, নীতি নির্ধারণটা কিন্তু সরকারি পর্যায়ে হয়ে থাকে। তাহলে এবং তারা ওইখানে অবস্থান করতেছে, ওইখানে পুলিশ প্রশাসনও অবস্থান করতেছে, কিন্তু সরকারের যে এই জায়গাটার উপর একটা স্পেশালি এটাকে পর্যবেক্ষণ করে সেই অনুযায়ী সিদ্ধান্ত দেওয়া, দ্রুত সিদ্ধান্ত দেওয়া, এবং এগুলি কেন হইতেছে, এটার ভিতরে আন্তর্জাতিক ষড়যন্ত্র কোনটা আছে, ইউপিডিএফ আসলে কি চায়। আমরা কিন্তু অনেক কথা বলি, জামাতকে নিষিদ্ধ করা হোক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, তো ইউপিডিএফ এর মতো একটা সংগঠনকে কেন প্রকাশ্যে তাদেরকে চলতে দেওয়া হচ্ছে, তাদের অস্তিত্বকে কেন বিলীন করে দেওয়া হচ্ছে না, যেটা দেশের সার্বভৌমত্ব, দেশের অখণ্ডতা জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এবং এটা নিয়ে কোনো সন্দেহই নাই যে ইউপিডিএফ ডেলিবারেটলি, উদ্দেশ্য প্রণোদিত ভাবে সৃষ্টি হয়েছে, এবং আজ পর্যন্ত তারা যে কোনো ঘটনাকে পুঁজি করে সেটাকে নিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করে যাতে করে আন্তর্জাতিক সহ বিভিন্ন মহল এটার উপরে তাদের নজরদারি আরোপিত করে তাদের যে উদ্দেশ্য সেটা সাধনে এগিয়ে যেতে পারে। এখন এটা নিয়ে ডিটেলস আলাপ করলেও দেখা যাবে যে এর পেছনে কার স্বার্থ, ভারত, আমেরিকা, চীন, মিয়ানমার, এই যে এমনকি জাপানের কথাও আসছে। এই যে রাষ্ট্রগুলো একটা ইহুদি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা, এই কথাগুলি আমরা বলতেছি, তাহলে সরকারের তো উচিত হচ্ছে এটা এত বেশি সেন্সিটিভ যে ইউপিডিএফ এর উদ্দেশ্য নিয়ে অনেক বেশি ক্লিয়ার একটা ধারণা নিয়ে সেই অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়া। তা নইলে দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতাই প্রশ্নের সম্মুখীন হয়ে পড়ে। পার্বত্য চট্টগ্রামের যে সহিংসতা, যে বিক্ষোভ, যে অস্থিরতা, সেটা নিয়ে আমরা আরো কথা বলবো। ইউপিডিএফ কে থামানোর জন্য সরকারের উচিত হচ্ছে যে কোনো সময়, এই কোনো দেরি না করে এদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া। দর্শক, আপনি কি মনে করেন? কমেন্টে জানাবেন। ধন্যবাদ এখনকার মতো।